অধ্যায় 1.3 বিগ্রেড পরীক্ষা। র্যাঙ্কিং। লু ফেং বিশাল কালো ড্রাগনের দাড়িপাল্লায় নামের তালিকার দিকে তাকাল এবং জিজ্ঞাসা করা ছাড়া সাহায্য করতে পারেনি, কিসের জন্য র্যাঙ্কিং? লু ফেংয়ের দিকে তাকিয়ে ইয়াং হুই হেসেছিলেন। আপনি মনে করেন অভিজাত প্রশিক্ষণ শিবিরে প্রবেশ করলে এবং ওয়ারগোর পদে যাওয়ার পথে আপনি আরাম করতে পারবেন? কি কৌতুক! অভিজাত প্রশিক্ষণ শিবিরের পরিবেশ অন্য যে কোনো জায়গার তুলনায় অনেক বেশি প্রতিযোগিতামূলক। র্যাঙ্কিং নির্ধারণ করে আপনি কতটা জিনিস পেতে পারেন। উদাহরণস্বরূপ, কে প্রত্নতাত্ত্বিক ধ্বংসাবশেষ থেকে অনন্য ধন ব্যবহার করতে পায়। আপনার র্যাঙ্কিং যত বেশি হবে, তত বেশি রিসোর্স পাবেন। এবং নিচের 3-এ থাকা লোকেদের জন্য, যদি তারা সেখানে 3বারের বেশি র্যাঙ্কও করে তবে তারা অযোগ্য বলে বিবেচিত হবে। লু ফেং অবাক হয়েছিলেন, কারণ তিনি জানতেন না যে অভিজাত প্রশিক্ষণ শিবির থেকে অযোগ্য হওয়া সম্ভব। আচ্ছা, প্রশ্ন করা বন্ধ করুন। একবার আপনি বিগ্রেড পরীক্ষায় উত্তীর্ণ হলে, আপনি সমস্ত নিয়ম শিখবেন। আপনি যদি বিগ্রেড পরীক্ষায় উত্তীর্ণ না হন, তবে আপনার প্রশ্নের উত্তর জানার কোনো মানে নেই। ইয়াং হুই বিশাল ড্রাগন ভাস্কর্যটির দিকে তাকাল। আপনারা কি বুঝতে পারেননি কেন এই ড্রাগন ভাস্কর্যটি বিশেষ? ওরা বলল ইয়াজিয়া। আত্মা বল লু ফেং। ড্রাগনের ভাস্কর্য দেখে স্তব্ধ হয়ে গেল দুজনেই। যখন তারা ভাস্কর্যটির চোখের দিকে তাকালেন, তখন তাদের মনে হয়েছিল যে তারা একটি উচ্চ স্তরের দলনেতা স্তরের ইস্পাত সাজোয়া ড্রাগনের চেয়েও ভয়ঙ্কর একটি দৈত্যের দিকে তাকিয়ে আছে। এটা তাদের হৃদয়ের গভীর থেকে ভয় সৃষ্টি করেছিল। লু ফেং স্টিলের সাজোয়া ড্রাগন দেখে এতটা ভীত হননি। এটি একটি আসল সম্রাট স্তরের দৈত্য ছিল, একটি আগ্নেয়গিরির ভিতরে জন্ম নেওয়া একটি কালো ড্রাগন। মাথাটি মেরে ফেলার পরে, তিনি ড্রাগনের ভাস্কর্যের ভিতরে এর 2টি চোখ রেখেছিলেন। এই ড্রাগন ভাস্কর্য তৈরির উপকরণগুলি বেশ ব্যয়বহুল। অবশ্যই এই ভাস্কর্যের সবচেয়ে ব্যয়বহুল জিনিসটি হল এর চোখ, যেহেতু তারা একটি কালো ড্রাগনের আসল চোখ। ড্রাগনের চোখগুলি গেটের প্রবেশদ্বারে ঝলক দেওয়ার জন্য ডিজাইন করা হয়েছিল, তাই কেউ একবার গেটে প্রবেশ করলে ড্রাগনের ভাস্কর্যটির চোখের দিকে তাকালে তারা হতবাক হয়ে যাবে। ইয়াং হুই গর্বিতভাবে হাসলেন। শুধু এই জোড়া ড্রাগন চোখ ইতিমধ্যে 1 বিলিয়নেরও বেশি মূল্যের। লু ফেং এবং ইয়াজিয়া এক দৃষ্টি বিনিময় করলেন। হোলি শিট, তারা আসলে একটি আলংকারিক ভাস্কর্যে একটি কালো ড্রাগনের চোখ ব্যবহার করেছিল। অভিশাপ। ইয়াং হুই আদেশ দিলেন, আমার সাথে আসুন, মনে রাখবেন দৌড়াবেন না। হ্যাঁ, লু ফেং এবং ইয়াজিয়া তাদের ব্যাকপ্যাকগুলি বহন করে যখন তারা ইয়াং হুইকে অনুসরণ করেছিল। যদিও এটিকে একটি প্রশিক্ষণ শিবির বলা হয়, এটি ছিল অত্যন্ত সুন্দর এবং স্বপ্নময়। এটি একজনকে অনুভব করেছিল যে তারা একটি প্রাচীন প্রাসাদে পৌঁছেছে। সর্বত্র ছিল মূল্যবান ফুল ও গাছ, এমনকি প্রবাহিত নদীনালাও। কয়েকটি প্রধান প্রাসাদের পরে, মণ্ডপের পর বিস্তারিত মণ্ডপ দেখা যেত চারদিকে। কখনো কখনো আপনি দোজো ইউনিফর্ম পরা যুবকদের প্যাভিলিয়ন থেকে বেরিয়ে যেতে দেখতে পেতেন। যুবকদের দলে ছিল পুরুষ ও মহিলা এবং সাদা, কালো ও হলুদ রঙের মানুষ। দেখুন, দূরের সেই যুবকরা সবাই অভিজাত প্রশিক্ষণ শিবিরের কর্মকর্তা সদস্য। ইয়াং হুই প্রশিক্ষণ শিবিরের ঠিক মাঝখানে বিশাল 9তলা টাওয়ারের দিকে ইঙ্গিত করেছিলেন। যদিও সেই টাওয়ার আকৃতির ভবনগুলিতে মাত্র 9টি তলা রয়েছে, এটির উচ্চতা একটি নিয়মিত 20 তলা বিল্ডিংয়ের উচ্চতার সাথে তুলনীয়। সব ছাত্ররা সেখানে যাচ্ছে। টাওয়ার আকৃতির সেই ভবনটিকে বলা হয় 9 গ্র্যান্ড ফ্লোরস। ইয়াং হুই হাসলেন। 9টি গ্র্যান্ড ফ্লোর যেখানে সকল শিক্ষার্থী শেখে এবং প্রশিক্ষণ দেয়। সেখানেও বিশেষ প্রশিক্ষণ কক্ষ রয়েছে। প্রশিক্ষণ শিবিরে ছাত্ররা ঘুমানোর সময় ছাড়া সবসময় সেখানে থাকে। লু ফেং এবং ইয়াজিয়া প্রশিক্ষণ শিবিরে চলাফেরা করার সময় অত্যন্ত ভালো আচরণ করেছিলেন, যেহেতু তারা এখানে ছাত্র ছিলেন না। অভিজাত প্রশিক্ষণ শিবিরের প্রতিটি ছাত্রের, লু ফেংয়ের রায়ে, বাইরের নিয়মিত যোদ্ধাদের তুলনায় সম্পূর্ণ আলাদা আভা ছিল। এখানেই পৃথিবীর সমস্ত পৈশাচিক প্রতিভা জড়ো হয়েছিল। এই 1 আর 2 জন শিক্ষার্থীর মধ্যে অনেকেই প্রতি বছর স্নাতক হন।
তাই প্রতি বছর আমরা 4-3 জনকে গ্রহণ করি। ইয়াং হুই হাঁটতে হাঁটতে হাসলেন। তবে এই 2-3 জন লোক আমাদের ডোজো অফ লিমিটসের বেসিক ট্রেনিং ক্যাম্প থেকে আসে। বিশ্বের অন্যান্য অংশ থেকে মাত্র 1-3 আসে। লু ফেং জমে গেল। একের পর এক অবাক হওয়ার কিছু নেই। প্রতি বছর প্রায় 300 জনকে গ্রহণ করা হয় এবং তাদের মধ্যে 2-3 জন মৌলিক প্রশিক্ষণ শিবির থেকে আসে। তার মানে মাত্র 100টি স্পট বাকি আছে। সুতরাং জিয়া, আপনি বেসিক ট্রেনিং ক্যাম্পে প্রবেশ করার পর আপনার এখনও এলিট ট্রেনিং ক্যাম্পে প্রবেশের আশা আছে। তবে প্রাথমিক প্রশিক্ষণ শিবিরের শিক্ষার্থীর সংখ্যা অভিজাত প্রশিক্ষণ শিবিরের সংখ্যার চেয়ে অনেক বেশি। এ কারণে দাগের জন্য প্রতিযোগিতা তীব্র। আপনি ভবিষ্যতে আরও কঠোর পরিশ্রম করুন। ইয়াং হুই ইয়াং জিয়ার দিকে তাকিয়ে বলল। বুঝলাম। জিয়ার চোখ জ্বলজ্বল করছে। বেসিক ট্রেনিং ক্যাম্পে সীমা 3 বছর, আর এলিট ট্রেনিং ক্যাম্পে তা 5 বছর। জিয়া, আগে এখানে থাকো। এদিক ওদিক দৌড়াবেন না। আমি লু ফেংকে সেখানে নিয়ে আসব তার আবাসন নিয়ে কাজ করতে, ইয়াং হুই বললেন। একটি দোতলা বিল্ডিং। এমনকি এখানকার আসবাবপত্র ছিল প্রাচীন। যেহেতু আমাদের মাথা চীনা, সে প্রাচীন চীনের শৈলী পছন্দ করে। সেই কারণে তিনি সেই শৈলীর উপর ভিত্তি করে হং নিং সদর দফতর শহর তৈরি করেছিলেন। এই প্রশিক্ষণ শিবির বিশেষ করে, যেহেতু আসবাবপত্র সেরকম। সুতরাং আপনি যখন এখানে থাকবেন, আপনার কাছে কোনো পালঙ্ক বা টেলিভিশন থাকবে না। ইয়াং হুই হাসলেন। ধন্যবাদ। মাথাটি করুণাময় এবং প্রত্যেককে একটি নোটবুক আনতে দেয়। লু ফেং বাকরুদ্ধ ছিল। কোনো টেলিভিশন, ওয়াশিং মেশিন ইত্যাদি ছিল না। ধন্যবাদ, ইলেকট্রনিক প্লাগ ছিল। তুমি এখানে ভালো করে বিশ্রাম করো। আপনি যদি কিছু খেতে চান, শুধু একটি ফোন করুন এবং কেউ আপনার জন্য খাবার নিয়ে আসবে। ইয়াং হুই বললেন, আপনি আজকে এদিক ওদিক না দৌড়ান ভালো। আগামীকাল দুপুরে আমি তোমাকে গ্রেড পরীক্ষা দিতে 9 গ্র্যান্ড ফ্লোরে নিয়ে আসব। আপনি পাস করলে আপনি অভিজাত প্রশিক্ষণ শিবিরের একজন অফিসিয়াল সদস্য হয়ে যাবেন। আপনি ব্যর্থ হলে আপনি মৌলিক প্রশিক্ষণ ক্যাম্পে যাবেন। লু ফেং মাথা নেড়ে বলল, বুঝলাম। এরপরেই ইয়াং হুই চলে গেলেন। লু ফেং শান্ত ঘরে একমাত্র বাকি ছিল। তিনি দ্বিতীয় তলার স্টাডি রুমে যান এবং সেখানে তার ব্যাকপ্যাকটি রেখে যান। পরে তিনি বারান্দায় গিয়ে পুরো ক্যাম্পের দিকে তাকালেন। এটা কি বিশ্বের সেরা প্রশিক্ষণ শিবির? এখানে বেশ শান্ত। লু ফেং এর হাত বারান্দার কাঠের খুঁটির বিরুদ্ধে তার শরীরকে সমর্থন করেছিল, কারণ সে ক্যাম্পের দৃশ্যের প্রশংসা করেছিল। খুব বেশি দূরে ছিল না প্রবাহিত স্রোত। সেখান থেকে প্রমিত চীনা ভাষায় একটি আওয়াজ এসেছে। আরে, চীন থেকে? লু ফেং মাথা ঘুরিয়ে নিচের দিকে তাকাল। তিনি একটি যুবক, সাদা ডোজো ইউনিফর্ম পরা হলুদ চামড়ার লোককে দেখেছিলেন। তার ভ্রু পুরু এবং চোখ বড় বড়। হাসতে হাসতে তার হাতে স্টিলের বর্শা ছিল। হ্যাঁ, উত্তর দিলেন লু ফেং। আমি তিয়ান কিয়ং। হলুদ চামড়ার যুবকটিকে অভিবাদন জানানোর সাথে সাথে হেসেছিল, উত্তর পূর্ব সদর শহর থেকে। আমি লু ফেং, জিয়ান্নান সদর দফতরের। লু ফেং হাসল। তিয়ান কিয়ং নামের ব্যক্তিটি হাসলেন। যেহেতু আপনি এখানে থাকেন, আমি ধরে নিচ্ছি আপনি প্রবেশিকা পরীক্ষা দিতে যাচ্ছেন। কঠোর পরিশ্রম। এখানে বেশ কয়েকজন চাইনিজ আছে। একবার আপনি ক্যাম্পে প্রবেশ করলে আমরা সবাই দেখা করতে পারি। এই কথা বলার পর এই তিয়ান কিজং তার বর্শা হাতে নিয়ে 9টি গ্র্যান্ড ফ্লোরের দিকে চলে গেল। হাঁটতে হাঁটতে তিনি মাঝে মাঝে চারদিকে বর্শা নাড়তেন। পিউ। খোঁচা বর্শা থেকে কান ভেদ করার শব্দ বারান্দায় থাকা লু ফেংয়ের মুখ বদলে দিয়েছে। এই ব্যক্তির বর্শার কৌশল ঝাংকের চেয়ে অনেক ভালো। লু ফেংয়ের বিচার ক্ষমতা এখন অত্যন্ত দুর্দান্ত। তিয়ান কিয়ং নামের সেই ব্যক্তি যখন তার বর্শা ছুঁড়ে মারে, তখন মনে হয় তার চারপাশের সমস্ত বাতাস তার বর্শার ডগায় জড়ো হয়েছে। যদিও আমি আমার ব্লেড কৌশলটির নাম দিয়েছি থান্ডারবোল্ট, আমি খুব কমই এটির শুরু স্পর্শ করেছি। তার তুলনায় আমি দূরে আছি। লু ফেংয়ের কোনো গর্ব ছিল না।
শুধু একজন এলোমেলো ছাত্রের বর্ষা কৌশল তার ব্লেড কৌশলের চেয়ে স্পষ্ট ছিল। লু ফেং একে একে বুঝলেন, এই ট্রেনিং ক্যাম্পে শুধু মেধাবীরা ঢুকতে পারতেন। তারা ৩ বছরের প্রশিক্ষণ গ্রহণ এবং মৌলিক প্রশিক্ষণ শিবির থেকে স্নাতক হওয়ার পরে স্পটগুলির জন্য প্রতিদ্বন্দ্বিতা করুক বা বিশ্বের প্রতিটি প্রান্ত থেকে গৃহীত হোক না কেন, তাদের কেউই অসামান্য ছিল না। আমাকে এই অভিজাত প্রশিক্ষণ শিবিরে দাঁড়াতে হবে, নইলে শকুন এবং বৃশ্চিক দুটি যুদ্ধের বিরুদ্ধে দাঁড়ানোর অধিকারও আমার থাকবে না। অবশ্যই আমাকে প্রথমে বি গ্রেড পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। গভীর রাত পর্যন্ত তার জেনেটিক শক্তি প্রশিক্ষণের পরে লু ফেং একটি সুন্দর বিশ্রাম উপভোগ করেছিলেন। যদিও তিনি এখনও আনুষ্ঠানিকভাবে প্রশিক্ষণ শিবিরে প্রবেশ করেননি, কালো ড্রাগন ভাস্কর্যের উপর র্যাঙ্কিং এবং সেই তিয়ানকিয়ং এর আগে থেকে এলোমেলো ট্রাস্ট লু ফেংকে উপলব্ধি করেছে অভিজাত প্রশিক্ষণ শিবিরে তার ভবিষ্যৎ হবে অত্যন্ত প্রতিযোগিতামূলক। সকাল ১টা লু ফেং একটি বিলাসবহুল দুপুরের খাবার খেয়েছিলেন। শুধুমাত্র ১-৩ আম পর্যন্ত ওয়ারগড ইয়াং হুই উপস্থিত হয়েছিল। আজ আবহাওয়া তেমন ভালো নয়। প্রায় দুপুর হয়ে গেছে এবং আকাশ ইতিমধ্যে অন্ধকার। মনে হচ্ছে আমাদের খুব শীঘ্রই ঝড় হবে। ইয়াং হুই ভিতরে চলে গেল এবং টেবিলের দিকে তাকিয়ে হেসে বলল, খারাপ না, আপনার ক্ষুধা অনেক বেশি। আপনি যদি প্রস্তুত হন তাহলে আমাকে অনুসরণ করুন 9 গ্র্যান্ড ফ্লোরে। আমার কি কিছু আনতে হবে? অস্ত্র? যুদ্ধের ইউনিফর্ম? লু ফেংকে জিজ্ঞাসা করলেন। ইয়াং হুই বলল, না, হাতে কিছু না নিয়ে আমার সাথে এসো। লু ফেং ইয়াং হুইয়ের সাথে 9টি গ্র্যান্ড ফ্লোরের দিকে রওনা হয়েছেন। 9 গ্র্যান্ড ফ্লোরের প্রতিটি গল্প প্রায় 6 মিটার উঁচু ছিল। যেহেতু 9টি গ্র্যান্ড ফ্লোরের প্রস্থ ছিল 130 মিটারের বেশি, এটি অবশ্যই একটি বিশাল টাওয়ার ছিল। ভবনটি বাইরে থেকে বেশ প্রাচীন মনে হলেও ভিতরের দিক থেকে এটি অত্যন্ত প্রযুক্তিগত ছিল। মেঝে শক্ত খাদ দিয়ে তৈরি করা হয়েছিল। সোনিক বুম এবং চিৎকার সহজেই শোনা যেত। যাও, 9ম তলায় ইয়াং হুই এবং লু ফেং লিফটে প্রবেশ করলেন। লিফট অত্যন্ত দ্রুত ছিল। দিন। লিফটের দরজা খুলে 9 গ্র্যান্ড ফ্লোরের উপরের ফ্লোরটা খুলে দিল। 9ম তলায় ছিল প্রশস্ত লবি। লবিতে কয়েকটি কুশন ছিল যেখানে যুবক যুবতীরা ইংরেজি, ফ্রেঞ্চ বা এমনকি চাইনিজ ভাষায় কথা বলেছিল। লু ফেং যখন এখানে এসেছিলেন তখন বেশ কয়েকজন লোক তার দিকে মাথা ঘুরিয়েছিল। ভাই, চাইনিজ? চীনা? লু ফেং মাথা নাড়ল। সৌভাগ্য। একবার আপনি ক্যাম্পে প্রবেশ করলে আমাদের আরেকজন চাইনিজ সদস্য থাকবে। একজন টাক যুবক হেসে উঠল। একটি কালো মেয়ের মুখ থেকে চীনা ভাষায় একটি উচ্চারিত শব্দগুচ্ছ বেরিয়ে এসেছে, ড্রিম অন। কালো মেয়েটির মুখে একটি প্রজাপতির উল্কি ছিল এবং সে লু ফেংয়ের দিকে তাকাতেই সে হাসল। লু ফেং ওয়ারগড ইয়াং হুই এর নেতৃত্ব অনুসরণ করে লবির অভ্যন্তরে প্রবেশ করে। এখানে একটি গিরিপথ ছিল যার দুই পাশে বড় বড় কক্ষ ছিল। শীঘ্রই লু ফেংকে সবচেয়ে ভিতরের ঘরে আনা হয়েছিল। ঘরটা বড় ছিল না এবং একটু আবছা ছিল। লাইট জ্বালিয়ে দেওয়া হলো। ঘরে মাত্র 2টি সোফা ছিল এবং প্রতিটি সোফায় একটি ম্লান নীল হেলমেট ছিল। আমাদের মানব বিজ্ঞানীরা এই 2টি হেলমেট তৈরি করতে বেশ পরিশ্রম করেছেন। এই 2টি হেলমেট একটি ভার্চুয়াল স্পেস মেশিনের সাথে যুক্ত একটি ব্রেন কম্পিউটার ইন্টারফেসের নকল করেছে। ইয়াং হুই হেলমেটগুলির দিকে ইঙ্গিত করার সাথে সাথে বলেছিলেন, আমরা কেবল এই সাধারণ মস্তিষ্কের কম্পিউটার ইন্টারফেসগুলি তৈরি করতে পারি। ভার্চুয়াল স্পেস তৈরির আসল মেশিনের জন্য সেই প্রাচীন জিনিসটি কত বছর ধরে মাটির নিচে ঘুমিয়ে আছে কে জানে। এই হেলমেটের দিকে তাকিয়ে লু ফেং হিম হয়ে গেল। ভার্চুয়াল স্পেস? বদ্ধ পাগল। এমন কিছু যা শুধুমাত্র সাইফাইয়ে বিদ্যমান। ইয়াং হুই যা বলেছেন তার মতে মানুষ এখন পর্যন্ত শুধুমাত্র মস্তিষ্কের কম্পিউটার ইন্টারফেস তৈরি করতে সক্ষম হয়েছে। প্রকৃত মেশিন যা ভার্চুয়াল স্থান তৈরি করে, মানুষ তা তৈরি করতে সক্ষম হয়নি। আমরা এখনও সেই একই পুরানো মেশিন ভূগর্ভে ব্যবহার করছি।
মানববিজ্ঞানীরা সেই যন্ত্রটি মোটেও বোঝেন না, তাই এটি তৈরি করার কথাও উল্লেখ করবেন না। ইয়াং হুই মাথা নাড়লেন। ঠিক আছে, একবার আপনি এটি পড়লে, আপনি একটি অত্যন্ত বাস্তবসম্মত ভার্চুয়াল স্পেস প্রবেশ করবেন। আপনি বলতে পারেন যে এটি বাস্তব জীবনের মতোই ঠিক। ইয়াং হুই বলেন, আপনি ভার্চুয়াল স্পেসে প্রবেশ করার পরে আমরা আপনাকে বিগ্রেড পরীক্ষা দেওয়ার জন্য টাওয়ার অফ ট্রায়ালসে প্রবেশ করতে দেব। অধ্যায় 1.4 পরীক্ষার টাওয়ার। আমি কি এটা পড়ব? লু ফেং ঘাবড়ে গিয়ে একটা নীল হেলমেট তুলে নিল এবং ইয়াং হুইয়ের দিকে বিভ্রান্ত দৃষ্টিতে তাকাল। ইয়ান, আমি কি এটি সরাসরি এভাবে পরিধান করি? আমাকে অনুকরণ করো। ইয়াং হুই হেসে তারপর সোফায় শুয়ে পড়ল। তুমিও সোফায় বসো। লু ফেং বাধ্য হয়ে সোফায় শুয়ে পড়ল। সোফাটি অত্যন্ত আরামদায়ক ছিল এবং এটিতে একজন ব্যক্তির শুয়ে থাকা ঠিক ছিল। ইয়াং হুই গম্ভীরভাবে বলেছেন, যখন আপনি পরে হেলমেট পরবেন, আপনার মন ভার্চুয়াল স্পেসে প্রবেশ করবে। তাই আতঙ্কিত হবেন না। এই নাও, হেলমেট পরো। ইয়াং হুই এর ঘড়ির নিচে লু ফেং একটি দীর্ঘ নিঃশ্বাস নিয়ে হেলমেটটি পরে নিলেন। ভার্চুয়াল স্থান। এটি সাইফাই উপন্যাসে বর্ণিত হয়েছিল, তবে এটি তার প্রথমবার অভিজ্ঞতা হয়েছিল। তাৎক্ষণিক লু ফেং তার হেলমেট পরে তার মনে হয়েছিল তার মস্তিষ্ক থেমে গেছে। ইয়াং হুই লু ফেংকে তার হেলমেট পরতে দেখেছে এবং তারপরে সে তার পরার সাথে সাথে হাসছে। এটি একটি অসীম রূপালী রঙের জায়গা ছিল। দুটি ছায়া, একটির সামনে আরেকটি, মাটিতে হাজির। তারা ছিল অবিকল লু ফেং এবং ইয়াং হুই। কি আশ্চর্যজনক, এটি ভার্চুয়াল স্থান। লু ফেং চারদিকে তাকাল। ভার্চুয়াল স্পেসের আকাশ ছিল তারাময় মহাবিশ্ব, যেখানে লক্ষ লক্ষ জ্বলজ্বলে তারা রয়েছে, যার ফলে পুরো রূপালী ভূমি থেকে একটি স্বপ্নময় আলো প্রতিফলিত হয়। এই রূপার মাটি। এটি একটি আয়নার মতো মসৃণ। লু ফেং বিস্ময়ের সাথে নিচু হয়ে তার আঙ্গুল দিয়ে মাটিতে ঠকঠক করে। এটি ধাতুর মতো একটি ক্ল্যাং ক্ল্যাং শব্দ বন্ধ করে দেয়। লু ফেং, এটা হলো ট্রায়ালের ভার্চুয়াল স্পেসের টাওয়ার। আকাশ তারায় ভরা আর মাটি সম্পূর্ণ রূপালী। মাটি তৈরির উপাদান এটি সংকর ধাতুর মতো। ইয়াং হুই হেসেছিলেন যখন তিনি দূরত্বের দিকে নির্দেশ করেছিলেন, এবং এই পুরো রূপালী জায়গায় আপনি একমাত্র বিল্ডিংটি দেখতে পাচ্ছেন, তা হল 7তলা টাওয়ার অফ ট্রায়াল, যেখানে আপনি আপনার পরীক্ষা নিচ্ছেন। প্রকৃতপক্ষে প্রতিটি দিকে তাকিয়ে পড়ে একটি মাত্র ভবন ছিল। এটি একটি বিশাল টাওয়ার আকৃতির বিল্ডিং ছিল, যা প্রায় 300 থেকে 400 মিটার লম্বা ছিল। পুরো টাওয়ারটির পৃষ্ঠে বিভিন্ন দানবের খোদাই করা ছিল, যা পুরো টাওয়ারের চারপাশে সর্পিল ছিল। খালি চোখে টাওয়ারের 7টি তলা আলাদা করা যায় না। আমি সেখানে বিগ্রেড পরীক্ষা দিই। তার হৃদয়ের চিন্তায় লু ফেং তার আধ্যাত্মিক শক্তি ব্যবহার করার চেষ্টা করেছিলেন। কোনো আধ্যাত্মিক শক্তি নেই কেন? তিনি তার আধ্যাত্মিক শক্তির সামান্যতম অনুভব করতে পারেননি। ভালো না। লু ফেং দুবার লাফ দিয়ে কিছু ঘুষি ও লাথি ছুঁড়ে মারল। আমার শরীর কেমন? বন্ধ, জনাব। ইয়াং, আমার শরীর আগের থেকে কেমন আলাদা লাগছে? লু ফেং জিজ্ঞাসা করা ছাড়া সাহায্য করতে পারেনি। ইয়াং হুই জোরে হেসে আকাশ এবং তারপর মাটির দিকে ইশারা করলেন। এটা কোথায়? ভার্চুয়াল স্পেস। শুধুমাত্র আমাদের মন এই এলাকায় প্রবেশ করেছে, যে কারণে অস্ত্র এবং অন্যান্য জিনিস এখানে আসতে পারে না। শুধু আমাদের মন ঢুকেছে। লু ফেং স্তব্ধ হয়ে গেল এবং মনে মনে ভাবল, অন্য কথায়, আমাদের মন ছাড়া আর কিছুই এখানে প্রবেশ করতে পারে না। আমার আধ্যাত্মিক শক্তি এখানেও আসেনি। এটি একটি সমস্যা। আমার আধ্যাত্মিক শক্তি ব্যতীত আমার কেবলমাত্র আমার শক্তির একটি অংশ আছে। আমি ভাবছি, আমি কি এই বিগ্রেড পরীক্ষায় উত্তীর্ণ হতে পারব? ইয়াং হুই বলতে থাকলেন, লু ফেং, সে যেই হোক না কেন, কেবল তাদের মন ভার্চুয়াল স্পেসে প্রবেশ করে। এবং ভার্চুয়াল স্পেস আমাদের জন্য একটি ভার্চুয়াল বড়ি তৈরি করে। আমাদের শরীরের সমস্ত ফিটনেস স্তর অভিন্ন, ইয়াং হুই বলেছেন। অভিন্ন? লু ফেং অবাক হয়ে গেল। হ্যাঁ, ওয়ারগড হোক না কেন,
ওয়ারগডকে ছাড়িয়ে যাওয়া একটি অস্তিত্ব, একজন নিয়মিত যোদ্ধা বা এমনকি একজন নিয়মিত ব্যক্তি একবার তাদের মন এই এলাকায় প্রবেশ করলে তাদের সকলের শরীরের ফিটনেসের স্তর একই থাকবে। মুষ্টির শক্তি ১০০০০ কগ, গতি ১৫০ মাস এবং প্রতিক্রিয়ার গতি বিগিনার লেভেল ওয়ারলর্ড লেভেলের উচ্চতর। লু ফেং জমে গেল। এই ভার্চুয়াল স্পেসে সবারই কি ঠিক একই বডি ফিটনেস লেভেল আছে? যেহেতু এই ভার্চুয়াল স্পেসে প্রত্যেকের শরীরের ফিটনেস লেভেল একই, এমনকি মাথা হংয়েরও এই শরীর আছে। এইভাবে আমরা সহজেই একজন ব্যক্তির সত্যিকারের লড়াইয়ের ক্ষমতা পরীক্ষা করতে পারি। ইয়াং হুই লু ফেংয়ের দিকে তাকাল। এখন আমার সাথে বিচারের টাওয়ারে এসো। সে এখন কি করতে পারে? এই ভার্চুয়াল স্পেসে সবাই সমান। বাস্তব জগতে আপনি যতই শক্তিশালী হন না কেন, এখানে সবাই একই রকম। বিচারের টাওয়ার ছিল একেবারে বিশাল। লু ফেং এবং ইয়াং হুই দুটি পিঁপড়ার মতো প্রবেশদ্বারে দাঁড়িয়ে সেই স্তম্ভটির দিকে তাকান। ইয়াং হুই টাওয়ার অফ ট্রায়ালের প্রধান প্রবেশদ্বারের বাম দিকে একটি কালো স্তম্ভের দিকে নির্দেশ করলেন। এই কালো স্তম্ভের উপর একটি খোদাই করা শুরু হয়েছে। নাম লু ফেং, লিঙ্গ পুরুষ, পরিচয় এলিট ট্রেনিং ক্যাম্পের সম্ভাব্য ছাত্র, টাওয়ার অফ ট্রায়ালস লেভেল ১। লু ফেং মূল প্রবেশপথের ডানদিকের কালো স্তম্ভের দিকে মাথা ঘুরিয়েছে। এই স্তম্ভের উপরেও একটি খোদাই দেখা যেতে শুরু করেছে। নাম ইয়াং হুই, লিঙ্গ পুরুষ, পরিচয় ট্রায়ালের ওয়ারগড টাওয়ার, স্তর ৩-২। লু ফেং বিস্মিত হয়েছিল, তার স্তর ছিল ১ এবং ওয়ারগড ইয়াং হুইয়ের ছিল ৩-২। ট্রায়াল স্তরের এই টাওয়ারটির তাৎপর্য কি? লু ফেং, আপনি কি ট্রায়াল লেভেলের টাওয়ারের কথা ভাবছেন? ইয়াং হুই হেসে বলল, যদি এই দেহ নিয়ে কেউ টাওয়ারে প্রবেশ করে, আপনি মেঝে দিয়ে যেতে শুরু করবেন। আপনি প্রথম তলা অতিক্রম করার পরে আপনি দ্বিতীয় তলায় প্রবেশ করুন। তখন আপনার লেভেল হবে ২-০। আপনি যখন তৃতীয় তলায় প্রবেশ করবেন তখন আপনার স্তর হবে ৩-০। তৃতীয় তলার সময় আপনার স্তর ৩-১, ৩-২, ৩-৩ ইত্যাদি হতে পারে। যেহেতু আপনি এখনও ট্রায়ালের টাওয়ারে প্রবেশ করেননি, তাই আপনি মাত্র ১ স্তরে আছেন, যার মানে হল আপনি এখনও টাওয়ার অফ ট্রায়ালে কিছু করেননি। লু ফেং জমে গেল এবং হতবাক হয়ে গেল। ওয়ারগড ইয়াং হুই এত বয়স্ক ছিলেন, তাই তার অবশ্যই প্রচুর যুদ্ধের অভিজ্ঞতা থাকতে হবে। কে ভাবতে পারে যে সে কেবল তৃতীয় তলায় প্রবেশ করেছে? মোট ৭ তলা আছে। এখন পর্যন্ত কেউ সপ্তম তলায় প্রবেশ করেনি। ইয়াং হুই লু ফেংয়ের দিকে তাকিয়ে হাসলেন। একটাও না। লু ফেং হতবাক হয়ে গেল। বিশ্বের শক্তিশালী যোদ্ধা হং সম্পর্কে কি? আর দ্বিতীয় শক্তিশালী ফাইটার থান্ডার গড়? হ্যাঁ, একটাও না। বিশ্বের শক্তিশালী যোদ্ধা হং ষষ্ঠ তলায় প্রবেশ করতে পারে, যা বিশ্ব রেকর্ড। ইয়াং হুই দীর্ঘশ্বাস ফেলে মাথা নাড়লেন। এটাই পার্থক্য। যদিও আমি মাথার মতো একই শরীর ব্যবহার করছি, আমি কেবল তৃতীয় তলায় যেতে পারি যখন মাথাটি ষষ্ঠ তলায় যেতে পারে। লু ফেং মাথা তুলে এই ৭ তলা টাওয়ার অফ ট্রায়ালের দিকে তাকাল। পৃথিবীর কোনো যোদ্ধা সপ্তম তলায় পৌঁছাতে পারে না। হঠাৎ লিউ ফেং, অনুগ্রহ করে আপনার যুদ্ধের ইউনিফর্ম এবং অস্ত্র নির্বাচন করুন। নির্বাচন করার পর টাওয়ার অফ ট্রায়ালে প্রবেশ করুন এবং ১ মিনিটের মধ্যে বি গ্রেড পরীক্ষা গ্রহণ করুন। ইলেকট্রনিক শব্দ সমগ্র ভার্চুয়াল স্থান চারপাশে প্রতিধ্বনিত। সমস্ত ধরনের যুদ্ধের ইউনিফর্ম এবং অস্ত্র লু ফেংয়ের সামনে উপস্থিত হয়েছিল। তার কাছে খুব বেশি সময় ছিল না, তাই তিনি অবিলম্বে একটি যুদ্ধের ইউনিফর্ম বেছে নিলেন যা তার আকারের সাথে মানানসই, একটি ভূতের ফলক এবং একটি ষড়ভুজ ঢাল। পরে একই যুদ্ধের ইউনিফর্ম, ভূতের ফলক এবং ষড়ভুজাকার ঢালও মেঝেতে পড়ে যায়। লু ফেং দ্রুত সেগুলো পরিয়ে দিল। তার স্প্রিন্টিং গতি ১৫০ সেকেন্ডে পৌঁছতে পারে এবং সে তার গিয়ার সজ্জিত করার ক্ষেত্রেও খুব দ্রুত ছিল। ১ সেকেন্ডের মধ্যে ফ্ল্যাশের মতো তিনি সজ্জিত করা শেষ করেছিলেন। লু ফেং, আমি তোমার সাফল্যের জন্য প্রার্থনা করব।
ইয়াং হুই হাসলেন। এই বিগ্রেড পরীক্ষা হল টাওয়ার অফ ট্রায়ালের প্রথম তলায় ইন্টারমিডিয়েটের অসুবিধার স্তর। যদিও এটি শুধুমাত্র প্রথম তলা, অভিজাত প্রশিক্ষণ শিবিরের কয়েক ডজন অফিসিয়াল সদস্য এখনও সেখানে আটকে আছে। ঠিক আছে, লু ফেং গভীর নিঃশ্বাস ফেললেন এবং সরাসরি অন্ধকার প্রবেশপথের দিকে হাঁটলেন। যেন তার চারপাশের স্থান পরিবর্তিত হয়েছে, লু ফেং একটি সীমাহীন ঘাসযুক্ত সমভূমিতে প্রবেশ করেছে। লু ফেং সমভূমির চারপাশে একটি ইলেকট্রনিক ভয়েস বেজে উঠল। বিগ্রেড পরীক্ষা হল ৩০ মিনিটের মধ্যে ১০০ নিম্ন স্তরের কমান্ডার স্তরের রাগিং শার্ডের একটি দলকে হত্যা করা। মরে গেলেই ব্যর্থ। যদি ৩০ মিনিটের মধ্যে হত্যার সংখ্যা ১০০ না পৌঁছে, আপনিও ব্যর্থ। এটি আপনার প্রথমবার ট্রায়ালের টাওয়ারে প্রবেশ করার জন্য, তাই আপনার প্রস্তুতির জন্য ৫ মিনিট আছে। লু ফেংয়ের চেহারা নাটকীয়ভাবে বদলে গেল। ১০০ রাগিং শার্ড এবং সমস্ত নিম্ন স্তরের কমান্ডার স্তর। লু ফেং সম্পূর্ণ ভীত ছিল। যদিও একটি নিয়মিত দানব দল বেশ ভীতিকর, তবে বেশিরভাগ দলই সৈনিক স্তরের দানব দ্বারা গঠিত, তাদের খুব কম কমান্ডার স্তরের দানব রয়েছে। কে জানত যে বিগ্রেড পরীক্ষায় আপনাকে ১০০টি রাগিং শার্ডের মুখোমুখি হতে হবে এবং তাদের সবাই নিম্ন স্তরের কমান্ডার স্তরের। যেহেতু তারা সকলেই নিম্ন স্তরের কমান্ডারি স্তরের, তার ফিটনেস স্তরের তুলনায় যে কোনো একটি রাগিং শার্ডের গতি এবং শক্তি প্রায় সমান। ১০০টি দানব, যা লু ফেংয়ের সমান, এবং সমস্ত লু ফেংয়ে চার্জিং। এবং ৩০ মিনিটের মধ্যে লু ফেংকে নিজেই ১০০ জনকে হত্যা করতে হবে। বিশৃঙ্খলার সৃষ্টি। প্রথম তলা এত এলোমেলো। এতে অবাক হওয়ার কিছু নেই যে ১-৮-২ সদস্যের মধ্যে কয়েক ডজন এখনও এখানে আটকে আছে। দ্বিতীয় তলা, তৃতীয় তলা, চতুর্থ তলা ইত্যাদি কতটা এলোমেলো হবে তা কল্পনা করা লু ফেংয়ের পক্ষে কঠিন ছিল না। এটা বেশ অবিশ্বাস্য যে হং ঠিক একই বড়ি ব্যবহার করে ষষ্ঠ তলায় পৌঁছেছে। আমার বাস্তব জীবনের শরীর এই ভার্চুয়াল শরীরের থেকে খুব বেশি আলাদা নয়, তাই আমি দ্রুত এটিতে অভ্যস্ত হতে পারি। লু ফেং এই শরীরে অভ্যস্ত হওয়ার জন্য চারপাশে চলে গেল, দ্রুত এড়িয়ে গেল, লাফ দিল এবং তার ভূতের ব্লেড চারদিকে ঘুরিয়ে দিল। দ্রুত ৫ মিনিট কেটে গেল। বিগ্রেড পরীক্ষা শুরু করুন। ইলেকট্রনিক ভয়েস বজ্রের মতো সমতল ভূমির চারপাশে বেজে উঠল। একই সময়ে ১০০ মিটার দূরে ৩ মিটার লম্বা টন বল্লিকাও টাইপ দানব দেখা গেল। এরা হল গরুর ধরন দানব যারা দল বেঁধে বিষদের জন্য বিখ্যাত। তাদের লম্বা চুল, বাঁকা, তীক্ষ্ণ শিং এবং রক্তাক্ত চোখ ছিল। কোনো ত্রুটি খুঁজে পান। সমস্ত ১০০টি রাগিং শার্ডের শিংগুলিতে একটি ম্লান লাল রং ছিল, যেন তাদের গায়ে রক্ত লেগেছে। যদি এই ধারালো শিংগুলি লু ফেংকে আঘাত করে, এমনকি যদি তারা তার যুদ্ধের ইউনিফর্ম ছিঁড়ে না ফেলে, তবে তার সমস্ত অভ্যন্তরীণ অঙ্গ এবং হাড় চূর্ণ হয়ে যাবে। একে 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 হুমকি। ঘাসের সমভূমি জুড়ে ধ্বনিত হওয়ার সাথে সাথে ১০০টি নিম্ন স্তরের কমান্ডার স্তরের রাগিং শার্ট তাদের সমস্ত খুঁট দিয়ে নিচের ঘাসকে মারিয়েছে এবং বাতাস বের করার সময় লু ফেংয়ে চার্জ করা হয়েছে। পুরো ঘাসের সমভূমি কাঁপতে শুরু করেছে। ফ্যামিলি মার্টের সময় ব্যতীত আমি এর আগে এত নিম্ন স্তরের কমান্ডার স্তরের দানবের মুখোমুখি হইনি। লু ফেং নিজেও আত্মবিশ্বাসী ছিলেন না। আশ্চর্যের কিছু নেই যে এই বিগ্রেড পরীক্ষাটি বিশ্বের প্রতিভাদের প্রতিভা পরীক্ষা করার জন্য ব্যবহার করা হয়েছিল। এটি এতই কঠিন যে এটি ভীতিজনক। যদি তার আধ্যাত্মিক শক্তি থাকে তাহলে সে আত্মবিশ্বাসী হবে, কিন্তু তার আধ্যাত্মিক শক্তি ছাড়া আমি কেবল এটির জন্য যেতে পারি। কয়েক ডজন লোক এখনও প্রথম তলায় আটকে আছে, যার মানে ১০০ জনেরও বেশি লোক এটি অতিক্রম করেছে। আমি বিশ্বাস করি না যে আমি এটি পাশ করতে সক্ষম হব না। লু ফেং দাঁত চেপে ধরল। যেহেতু তিনি ইতিমধ্যে এই পরিস্থিতিতে আছেন, তিনি আর কি করতে পারেন? তার যা আছে সব দাও। ট্যাঙ্কের চেয়েও বড় ১০০টি রাগিং শার্ট চার্জ করছিল। রাম্বল মাটি কেঁপে উঠল।
নিম্ন স্তরের কমান্ডার স্তরের রাগিং শাটগুলি 100 মিটার দূরত্ব অতিক্রম করে তাদের গতি 100 মিটার সেকেন্ডের বেশি ছিল। এক পলকের মধ্যেই পড়ে গেল সাগরের মতো জলজান্ত। আপনি যদি কোনো ত্রুটি খুঁজে পান, অনুগ্রহ করে আমাদের জানান যাতে আমরা যত তাড়াতাড়ি সম্ভব এটি ঠিক করতে পারি।